রাতে স্বামীর সাথে ঝগড়া করে কিচ্ছু না খেতেই ঘুমিয়েছিলাম। ব্যাপারটা মিনুর কাছে শুধু একটা সাধারণ ঝগড়া ছিল না, কারণ এই দিনটাতেই ওদের 4 বছরের বিবাহিত জীবনে এমন কিছু জিনিস প্রথমবারের মতো ঘটল যা ঘটা উচিত ছিল না। যেমন এই প্রথম ওর স্বামী রাজুল ওকে থাপ্পড় মারল, এই প্রথম ও না খেয়ে কাজে বেরোলো, এমনকি রান্না পর্যন্ত করেনি, টিফিন বক্সও নেয়নি সাথে। মানে সব কিছুই যেন ওলটপালট। দুপুর 2:40 মিনুর অফিসে হঠাৎ করে একজন হাজির। কে সে? তার স্বামী রাজুল। ভাবুন একবার, রাজুল এর আগে কোনোদিনও মিনুর অফিসে আসেনি। তো দিনের মধ্যে এটা ছিল আরও একটা বড় ধাক্কা। আর রাজুলের অবস্থা? ওকে দেখে মনে হচ্ছিল ও ভীষণ ভয় পেয়েছে। রাজুল হন্তদন্ত হয়ে এসে শুধু একটাই কথা বলল, একটা সর্বনাশ হয়ে গেছে মিনু। রাজুল ভয়ে কাঁপছে, ঘামছে, আর বারবার একটাই কথা বলছে যে ও কিচ্ছু করেনি। ওর এই অবস্থা দেখে মিনুর সকালের সব রাগ, সব অভিমান যেন এক মুহূর্তে উধাও হয়ে গেল। রাজুল একদম গুছিয়ে একটা টাইমলাইন দিল। বলল, দুপুর 1টার দিকে মিনুর বোন আফরিন ওকে ফোন করে বলে যে সে ওদের বাসায়। এরপর 1:10-এ রাজুর অফিসের কাছে গিয়ে আফরিনকে বাসার চাবিটা দিয়ে আসে। ঠিক 1:30-এ ও লাঞ্চ করার জন্য অফিস থেকে বাসার দিকে রওনা হয়। 1:40 নাগাদ বাসায় পৌঁছে দেখে, আরে সদর দরজাটা একটু খোলা। আর ঠিক তার 5 মিনিট পর 1:45-এ বেডরুমের ঠুকেই ও আফরিনের লাশটা দেখতে পায়। রাজুল মিনুকে যা বলল তা শুনে তো গায়ে কাঁটা দেয়। ও দেখে যে আফরিনের লাশটা ওদের বিছানার উপর পড়ে আছে, আর ওর নিজের ওড়না দিয়েই ওকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। এটা দেখেই রাজুল নাকি প্রচণ্ড ভয় পেয়ে যায়। ওর সাথে সাথে দরজাটা বাইরে থেকে লক করে সোজা মিনুর অফিসে ছুটে আসে, কারণ কি করবে ও কিছুই বুঝতে পারছিল না। তো খুনের ঘটনাটা এখন পরিষ্কার। এবার শুরু হলো পুলিশের তদন্ত, আর খুব স্বাভাবিকভাবে সন্দেহের তীরটা প্রথমেই একজনের দিকেই গেল। মিনু আর রাজুল যখন বাসায় ফেরে ওরা বাড়িওয়ালাকে ফোন দেয়। বাড়িওয়ালাই পুলিশকে খবরটা দেন। পুলিশও খুব তাড়াতাড়ি চলে আসে আর পুরো অ্যাপার্টমেন্টটা কর্ডন করে নেয়। প্রাথমিকভাবে যা যা প্রমাণ পাওয়া গেল আর মিনুর জবানবন্দি শোনার পর পুলিশের কাছে কেসটা বেশ সোজাসাপটা মনে হলো। মিনুর সকালের ঝগড়ার কথা, রাজুলের রাগের কথা সব খুলে বলল, আর তার ফল যা হওয়ার তাই হলো। পুলিশ রাজুলকেই প্রধান সন্দেহভাজন হিসেবে ধরে নিয়ে গেল। ঠিক এই সময়ই ডিটেকটিভ সাজু, আর তিনি কেসটাকে একদম অন্য একটা অ্যাঙ্গেল থেকে দেখা শুরু করলেন। ডিটেকটিভ সাজু অন্যদের মতো শুধু গল্পটা শুনলেন না, তিনি প্রত্যেকটা ছোট ছোট ডিটেলস মিলিয়ে দেখতে শুরু করলেন। আর মজার ব্যাপার হলো, প্রথম যে অসঙ্গতিটা তিনি খুঁজে পেলেন সেটা ছিল মিনুর নিজের কথাতেই। বলেছিল, আমি অফিসের ক্যান্টিনে দুপুরের খাবার খেয়েছি। কিন্তু সাজু যখন অফিসের লগবুক, সিসিটিভি ফুটেজ চেক করলেন, তখন কি দেখতে পেলেন? তিনি দেখলেন মিনু প্রায় 1.5 ঘন্টার জন্য অফিসের বাইরে ছিল। এই একটা ছোট্ট মিথ্যাই কিন্তু পুরো কেসটাকে একদম ঘুরিয়ে দিল। ডিটেকটিভের এই প্রশ্নটা শোনার পর মিনু একদম চুপ। সাজু বুঝতে পারলেন তিনি ঠিক পথেই এগোচ্ছেন। তিনি ঠিক করলেন শেষবারের মতো একটা জায়গা ঘুরে দেখবেন। সাজু আর কোনো কথা না বলে সোজা রান্নাঘরের দিকে হেঁটে গেলেন আর গিয়ে খুললেন ফ্রিজের দরজাটা। এখন প্রশ্ন হলো, রান্নাঘরে এমন কি থাকতে পারে যা প্রথমবার পুলিশি তদন্তের সবার চোখ এড়িয়ে গিয়েছিল? কি এমন দেখলেন সাজু ভাই? বেশ কিছুক্ষণ শান্তভাবে সবকিছু দেখার পর তিনি তার শেষ চালটা চাললেন, যা পুরো খেলার মোড় ঘুরিয়ে দিল। সাজু মিনুর দিকে তাকিয়ে একদম শান্ত কিন্তু বরফের মতো ঠান্ডা গলায় বললেন, আপনার স্বামীকে না নিয়ে পুলিশ আপনাকে ধরে নিয়ে গেলেই বেশি ভালো হতো। তদন্ত যখন এগোতে শুরু করল, তখন সন্দেহের তীরটা ঘুরে গেল এমন একজনের দিকে যার কথা প্রথমে হয়তো কেউই ভাবেনি, ইমরানের নিজের বোন মিতুর দিকে। খুনের দিন তার আচার আচরণ এতটাই সন্দেহজনক ছিল যে তদন্তকারীরা তাকে কোনোভাবেই উপেক্ষা করতে পারলেন না। অফিসের সিসিটিভি ফুটেজ বলছে, মিতু দুপুর 12:35-এ লাঞ্চের জন্য বেরোলেন আর ফিরলেন দুপুর 2:04। হিসেব করুন, প্রায় 1.5 ঘন্টা। একটা সাধারণ লাঞ্চ ব্রেকের জন্য এটা কি একটু বেশি সময় নয়? এই লম্বা সময়টা তিনি আসলে কোথায় ছিলেন? যখন মিতুকে জিজ্ঞেস করা হলো, তিনি বলছেন একজন সহকর্মী নাকি তার মন ভালো করার জন্য তাকে বাইরে নিয়ে গিয়েছিলেন। কারণ তিনি নাকি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।
ব্যাখ্যাটা কেমন যেন একটু অদ্ভুত লাগছে না? কেন তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন? আর এর সাথে ইমরানের মৃত্যুর কোনো যোগসূত্র আছে কি? এবার আসা যাক ঘটনার পারিবারিক দিকে, যেখানে টাকার লোভ দুই বোনের সম্পর্কের ওপর একটা বেশ কালো ছায়া ফেলেছিল। ঘটনাটা হলো, তাদের বাবা গ্রামের জমি বিক্রি করে পাওয়া মোট ৩০ লাখ টাকা দুই মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দিয়েছিলেন। মানে দুজনের প্রত্যেকে পেয়েছিল ১৫ লাখ টাকা করে। মিতু তার ভাগের ১৫ লাখ টাকা একটা ভুয়া এনজিওতে বিনিয়োগ করে সব টাকা খুইয়েছেন। আর অন্যদিকে ইমরানের ১৫ লাখ টাকা, সেটা তার অ্যাকাউন্টে একেবারে সুরক্ষিত। ভাবুন একবার পরিস্থিতিটা। একদিকে একজন টাকার অভাবে জর্জরিত, আর অন্যদিকে আরেকজনের কাছে রয়েছে বিপুল সম্পদ। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য কোনটা জানেন? ইমরানের ব্যাংক অ্যাকাউন্টের নমিনি ছিলেন তার বোন মিতু। এর মানেটা কি দাঁড়ালো? মানেটা হলো, যদি ইমরানের মৃত্যু হয় তাহলে তার অ্যাকাউন্টের পুরো ১৫ লাখ টাকার মালিক হবেন সরাসরি মিতু। এর চেয়ে শক্তিশালী মোটিভ আর কি হতে পারে? তবে অবাক করা ব্যাপার হলো, এত কিছুর পরেও ইমরানের বাবা কিন্তু তার প্রথম দাবিতেই অটল। তিনি মনে প্রাণে বিশ্বাস করেন যে খুনি তার বড় জামাই তাজুল। তার চোখে তাজুলই তার মেয়ের মৃত্যুর জন্য একমাত্র দায়ী। ওই বিল্ডিংয়ের কেয়ারটেকারের কথা অনুযায়ী ইমরান দুপুরে বিল্ডিংয়ে আসেন, কিন্তু তার কাছে ফ্ল্যাটের চাবি ছিল না। তিনি তখন তার দুলাভাই তাজুলকে ফোন করে চাবি নিয়ে আসেন। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা কি জানো? যখন তিনি সিঁড়ি দিয়ে উপরে উঠছিলেন, তখন তিনি মোবাইল ফোনে কার সাথে যেন কথা বলছিলেন। সিসিটিভির অডিওতে ইমরানের গলা পরিষ্কার শোনা যায়। তিনি ফোনে কাউকে বলছেন যে বিকেলে তার সাথে দেখা হবে। তার মানে ইমরানের জীবনে এমন কেউ ছিল যার সাথে তার একটা গোপন সাক্ষাতের পরিকল্পনা ছিল। কে এই রহস্যময় ব্যক্তি? তদন্ত যখন বিভিন্ন দিকে মোড় নিচ্ছে, ঠিক সেই সময়ই পোস্টমর্টম রিপোর্ট থেকে এমন একটা তথ্য বেরিয়ে এলো যা পুরো ঘটনাকে আবার এক নতুন দিকে ঘুরিয়ে দিল। পোস্টমর্টম রিপোর্টটা ছিল একটা বম্বশেলের মতো। রিপোর্ট বলছে, মৃত্যুর ঠিক কিছুক্ষণ আগে ইমরান শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিলেন। শুধু এই একটা তথ্যই পুরো তদন্তের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আর এখানেই আসল চমক। মেডিকেল বিশেষজ্ঞদের মতে এই শারীরিক সম্পর্কটা ছিল সম্মতিসূচক। মানে ঘটনাস্থলের ছবি আর লাশের অবস্থা দেখে এটা স্পষ্ট যে তাকে কোনোভাবেই জোর করা হয়নি। তাহলে প্রশ্নটা উঠছে, যদি সম্পর্কটা সম্মতিতেই হয়ে থাকে, তার মানে কি ইমরানের এমন কোনো গোপন প্রেমিক ছিল যার পরিচয় আর কেউ জানে না, আর সেই ব্যক্তি কি তার মৃত্যুর জন্য দায়ী? এই সম্ভাবনার ফলে তদন্তে কিন্তু একদম নতুন একজন সন্দেহভাজন সামনে চলে এলো। ঠিক যখন রহস্য আরও ঘনীভূত হচ্ছে আর নতুন নতুন প্রশ্ন উঠছে, ঠিক তখনই তদন্তকারী একটা বেনামি ফোন কল পান, যা পরিস্থিতিকে আরও অনেক বেশি বিপজ্জনক করে তোলে। গভীর রাতে একটা অজানা নম্বর থেকে একটা ফোন আসে। ফোনের ওপাশের কণ্ঠস্বর বেশ শান্ত, কিন্তু তার বার্তাটা ছিল একেবারে হিমশীতল। এই কেস থেকে সরে দাঁড়ানোর জন্য একটা সরাসরি হুমকি। ফোন থেকে ভেসে আসে এই শীতল সতর্কবার্তা। কে এই ব্যক্তি? সে কি আসল খুনিকে আড়াল করার চেষ্টা করছে, নাকি এর পেছনেও আছে অন্য কোনো গভীর রহস্য? মানে যে ফোন করেছে সে যা তা ভাষায় কথা বলছে। এই অ্যাগ্রেসিভ ভাবটাই কিন্তু একটা সিগন্যাল। বোঝা যাচ্ছে সাজুর ইনভেস্টিগেশন ঠিক জায়গায় গিয়ে হিট করেছে। কারো একেবারে নার্ভে লেগেছে ব্যাপারটা। কিন্তু এখানে আসল খেলাটা। সাজু কিন্তু একটুও ভয় পেল না। উল্টো সে একদম শান্ত মাথায় কলারকে পাল্টা চ্যালেঞ্জ করে বসল। মানে টেবিলটাই ঘুরিয়ে দিল আর কি। সাজু আরও এক ধাপ এগিয়ে গেল। সে সরাসরি লোকটাকে বলল যে সে শুধু আফরিনের খুনের সাথে জড়িতই না, বরং খুনের ঠিক কিছুক্ষণ আগেও আফরিনের সাথে ছিল। আর এই কথাটা শোনার পরেই বুম, লোকটার সাথে সাথে ফোন কেটে দিল। এতে সাজুর সন্দেহটা আরও পোক্ত হলো, তাই না? তো ফোনের ওই লিডটা পেয়ে সাজু আর দেরি করল না, সোজা চলে গেল ঘটনাস্থলে, মানে ভিকটিমের অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে। সেখানে গিয়ে সে বেসিক ফ্যাক্টগুলো জানার জন্য বিল্ডিংয়ের মালিক আর দারোয়ানের সাথে কথা বলা শুরু করলো। আর এখানেই দারোয়ান রফিকের কাছ থেকে প্রথম একটা আনএক্সপেক্টেড লিড পাওয়া যায়। সে জানায় তামান্না নামে একজন প্রতিবেশীর কথা, যিনি খুনের সময়টাতেই নিজের ফ্ল্যাটে ছিলেন। ভাবা যায়,
মানে দরজার ঠিক ওপাশেই একজন পোটেনশিয়াল সাক্ষী ছিল, কিন্তু টুইস্টটা হলো ঘটনার পরই সে শহর ছেড়ে গ্রামে চলে গেছে। ব্যাপারটা বেশ গোলমেলে, তাই না? সাজু তো সাথে সাথে তার ফোন নাম্বার জোগাড় করে নিল, কিন্তু কল করে কোনো লাভ হলো না, ফোন ধরছেই না কেউ। ফলে এই তামান্নাকে ঘিরে রহস্যটা আরও ঘনীভূত হতে শুরু করল। এরপর তদন্তের মোড় ঘুরল। সাজু এবার গেল ফয়সালের অফিসে। ফয়সাল হলো সেই লোক যাকে সাজু সন্দেহ করছে যে ওই বেনামি ফোন কলটা সেই করেছিল। আর এইখানে সাজু একটা দারুণ চাল চালল। সে ফয়সালের লাঞ্চের টাইমিং নিয়ে কথা বলতে শুরু করলো। গতকাল আর আজকের রুটিনের মধ্যে যে একটা বড় ফারাক, সেটা ধরিয়ে দিল। আর এতেই ফয়সালের অসুস্থতার গল্পটা কেমন যেন নড়বড়ে হয়ে গেল। সাজু তখন ফয়সালের দিকে তাকিয়ে এই কথাটা বলেন, মানে সে সরাসরি বুঝিয়ে দিল যে এই অসুস্থতা আসলে ভয় আর নার্ভাসনেস ঢাকার একটা বাহানা ছাড়া আর কিছুই না। কিন্তু এত চাপ আর কথার অসঙ্গতি থাকার পরেও ফয়সাল কিন্তু নিজের অবস্থানে একদম শক্ত। সে সবকিছু সোজা সাপটা অস্বীকার করে গেল। ঠিক যখন ফয়সালের সাথে কথায় আর কোনো সুরাহা হচ্ছে না, একটা অচলাবস্থা তৈরি হয়েছে, ঠিক তখনই একটা ব্রেক থ্রু। সেই যে নিখোঁজ প্রতিবেশী তামান্না, সে সাজুকে কল ব্যাক করল। আর তামান্নার এই একটা ফোন কলই যেন পুরো গেমটা চেঞ্জ করে দিল। সে এমন কিছু তথ্য দিল যা থেকে একদম অপ্রত্যাশিত একটা কানেকশন বেরিয়ে আসলো। জানা গেল আফরিনের সাথে বাড়িওয়ালার ছেলের একটা সম্পর্ক ছিল, আর সেই ছেলের বন্ধুই হলো ফয়সাল। আর সেই সূত্রেই কিন্তু নিতু চাকরিটা পেয়েছিল। তো তামান্নার এই তথ্যের পর পুরো কেসটাকে এখন অন্যভাবে দেখতে হচ্ছে। এতদিন যা যা সারফেসে দেখা যাচ্ছিল, তার নিচে যে সম্পর্কের একটা আস্ত নেটওয়ার্ক লুকিয়েছিল, সেটা এখন পরিষ্কার। ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো? আফরিনের সাথে বাড়িওয়ালার ছেলের গোপন সম্পর্কের কারণেই কিন্তু তার বোন নিতুর চাকরিটা হয়েছিল ফয়সালের অফিসে। মানে এই একটা কানেকশনই সবাইকে একটা জটিল বৃত্তের মধ্যে আটকে ফেলেছে। তাহলে তো এমনও হতে পারে যে ফয়সালের মোটিভটা পার্সোনাল কিছু না, সে হয়তো তার বন্ধু মানে বাড়িওয়ালার ছেলেকে বাঁচানোর জন্যই এসব করছে। আর তার মানে হলো এই কেসটা এখন আর শুধু একজন সাসপেক্টের না, বরং এমন একটা গ্রুপের যারা সবাই মিলে একটা সিক্রেট আড়াল করার চেষ্টা করছে। যে কোনো তদন্তের শুরুটা হয় জানাতে একটা আলগা সুতো ধরে টান দেওয়ার মতো। আর এই কেসে সেই সুতোটা হলো ফয়সাল। সে প্রধান সন্দেহভাজন, সজলের সবচেয়ে কাছের বন্ধু। ইন্সপেক্টর সাজুর কিন্তু শুরু থেকেই মনে হচ্ছিল ফয়সাল কিছু একটা লুকাচ্ছে। তো চলুন দেখি সেই গোপন বিয়ের ব্যাপারটা কি। ইন্সপেক্টর সাজুর জেরার মুখে ফয়সাল বেশিক্ষণ কিন্তু টিকতে পারল না। আর যেই না সে মুখ খুলল, বেরিয়ে এলো প্রথম বিস্ফোরক তথ্যটা। জানা গেল আফরিনের মৃত্যু নিয়ে যে গল্পটা সবাই জানত, সেটা আসলে আগাগোড়াই মিথ্যা ছিল। প্রথমে তো ফয়সাল একদম বোকা সাজার চেষ্টা করেছিল, বলছিল আমি কিছুই জানি না। কিন্তু ইন্সপেক্টর সাজুও ছাড়ার পাত্র নন। তিনি চাপ বাড়াতেই থাকলেন, কারণ তিনি ঠিকই বুঝেছিলেন এই রহস্যের তালা খোলার চাবিকাঠি ফয়সালের কাছেই আছে। আর ফলও মিলল। মানে আইনি প্যাচে পড়ার ভয়ে ফয়সাল শেষমেশ মুখ খুলতে বাধ্য হলো। আর তখনই বেরিয়ে এলো একেবারে এক গোপন অধ্যায়। ফয়সাল যা যা বলল তা শুনে তো সাজুর মাথা ঘুরে যাওয়ার জোগাড়। পুরো ঘটনাটা একটা নতুন দিকে মোড় নিল। জানা গেল এক গোপন সম্পর্কের কথা, এমন একটা সম্পর্ক যা ছিল সবার চোখের আড়ালে। তবে এই টাইমলাইনের সবচেয়ে শকিংকর তথ্যটা ছিল অন্য জায়গায়। ফয়সাল জানায় আফরিন 2 মাসের গর্ভবতী ছিল। ভাবা যায়, এই একটা তথ্যই কিন্তু পুরো ঘটনার মোটিভটাকে সামনে নিয়ে আসে। আচ্ছা, এই খবরে চাপ আর হুমকি কিভাবে এলো? চলুন দেখা যাক সজলের প্রভাবশালী বাবা সিদ্দিক সরকার এই ব্যাপারটা কিভাবে নিলেন। ছেলের গোপন বিয়ে, তার উপর আবার সন্তানের খবর, সব শুনে সিদ্দিক সরকারের তো মাথায় হাত। তিনি প্রচণ্ড রেগে গিয়েছিলেন, আর শুধু রেগেই থামেননি, সজলকে একটা ভয়াবহ আল্টিমেটামও দিয়েছিলেন। শর্তটা ছিল খুবই পরিষ্কার আর নিষ্ঠুর। গর্ভপাত করাও আর ওকে ডিভোর্স দাও, না হলে তোমার কানাডা যাওয়ার স্বপ্ন ওখানেই শেষ। ভাবুন একবার সজলের অবস্থাটা। একদিকে তার কানাডা যাওয়ার স্বপ্ন, তার ভবিষ্যৎ, আর অন্যদিকে তার স্ত্রী আফরিন আর তাদের অনাগত সন্তান। কি করবে সে? একদিকে কানাডায় নতুন জীবন গড়ার স্বপ্ন, আর অন্যদিকে বাবার দেওয়ার শর্ত। হয় তাকে বিয়েটা ভাঙতে হবে আর গর্ভপাত করাতে হবে, নয়তো ভবিষ্যৎ জলাঞ্জলি দিতে হবে। মানে
সে পড়েছিল এক ভয়ানক উভয় সংকটে। তো সজল তখন আফরিনকে বোঝানোর চেষ্টা করে, বাবার শর্ত মেনে নিতে বলে। কিন্তু একজন মা কি এত সহজে তার সন্তানকে ছাড়তে পারে? আফরিন রাজি হয়নি, আর এর ফলেই দুজনের মধ্যে শুরু হয় এক মারাত্মক টানাপড়েন। তাহলে প্রধান সন্দেহভাজনকে দেখুন, মোটিভ বা উদ্দেশ্য কিন্তু এখন বেশ পরিষ্কার, আর তদন্তের নিয়মই হলো যার মোটিভ সবচেয়ে জোরালো, সন্দেহের তীরটা সবার আগে তার দিকেই যায়। তার মানে কি, চাপ সহ্য করতে না পেরে কানাডায় যাওয়ার স্বপ্ন বাঁচাতে মরিয়ার সজলই এই অপরাধটা করেছে? আফরিনকে কি সে তার পথের কাঁটা ভেবে সরিয়ে দিয়েছে? প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এখানেই গল্পে আসছে এক নতুন মোড়। ফয়সালের মাধ্যমে সজল একটা বম্ব শেল ফাটায়। সে বলে, আমি কসম করে বলছি আমি ওকে খুন করিনি, আমার মনে হয় আমার বাবা কিছু একটা করেছে। ভাবা যায়, ছেলে সরাসরি বাবাকে সন্দেহ করছে। আর ঠিক যখন কেসটা এই নতুন দিকে মোড় নিচ্ছে, মানে সজলের বাবা সন্দেহের তালিকায় চলে এসেছেন, ঠিক তখনই ইন্সপেক্টর সাজুর ফোনটা বেজে ওঠে। আর ফোনের ওপাশে ছিল এমন একজন যার একটা কথাই হয়তো পুরো তদন্তের মোড় ঘুরিয়ে দেবে। ফোনটা করেছিল কে জানেন? বিল্ডিংয়ের দারোয়ান রফিক। আর সে যা বলল তার সজলের দাবিটাকে আরও অনেক বেশি জোরালো করে তুলল। সে জানালো, আমি সিদ্দিক সরকারকে তাদের ফ্ল্যাটের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখেছি, তাকে খুব আতঙ্কিত দেখাচ্ছিল। দারোয়ানের এই সাক্ষ্য ছিল রীতিমতো ভয়ঙ্কর, কারণ সে শুধু সিদ্দিক সরকারকে আফরিনের ফ্ল্যাটের বাইরে ঘোরাঘুরি করতে দেখেনি, তার ভাষ্যমতে সিদ্দিক সরকার তখন প্রচণ্ড উদ্বিগ্ন আর ভীত ছিলেন। আর সবচেয়ে বড় কথা, এই ঘটনাটা ঘটেছিল খুনের ঠিক কিছুক্ষণ আগে। এমনকি পরে সিদ্দিক সরকার নাকি তাকে টাকা দিয়ে মুখ বন্ধ রাখতেও বলেছিলেন। তো এই পর্যায়ে এসে আমরা একটা চূড়ান্ত কিন্তু বিভ্রান্তিকর কলের দিকে এগোচ্ছি। মানে একজন প্রত্যক্ষদর্শী আছে, শক্তিশালী মোটিভও আছে, আবার ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টাও হয়েছে। সবকিছুই তো সিদ্দিক সরকারের বিরুদ্ধে যাচ্ছে। মনে হচ্ছে কেসটা তো প্রায় সমাধান হয়েই গেল, তাই না? কিন্তু গল্পের শেষটা এত সহজ ছিল না। কেসটা প্রায় বন্ধ হয়েই যাচ্ছিল, কিন্তু ইন্সপেক্টর সাজু শেষবারের মতো কিছু ডিজিটাল সূত্র, মানে আফরিনের ফোনের কল রেকর্ডটা খতিয়ে দেখছিলেন। আর সেখানেই তার চোখ আটকে গেল। সাজু আফরিনের মৃত্যুর ঠিক আগের মুহূর্তের কল লগটা বিশ্লেষণ করতে শুরু করলেন। আর যা দেখলেন তা তার সব হিসেব নিকেশ ওলটপালট করে দিল। কল লগের একটা বিশেষ নাম্বার কিছুতেই সিদ্দিক সরকারের জড়িত থাকার তত্ত্বের সাথে মিলছে না। তাহলে প্রশ্নটা হলো, মৃত্যুর ঠিক আগ মুহূর্তে আফরিন ফোনে কার সাথে কথা বলছিল? কললগে এমন একজনের নাম্বার পাওয়া গেল যার পরিচয় এই প্রায় সমাধান হয়ে যাওয়া কেসটাকে আরও অনেক বেশি জটিল করে তুলল। কে ছিল সে ব্যক্তি? এই একটা প্রশ্নই পুরো তদন্তকে এক নতুন আর গভীর রহস্যের দিকে ঠেলে দিল। আপাতদৃষ্টিতে খুব সাধারণ কিছু কথা, তাই না? কিন্তু কে জানে, হয়তো এর মধ্যেই লুকিয়ে আছে মৃত্যুর আসল কারণ। তো এই মেসেজটাই হয়ে দাঁড়ালো তদন্তের প্রথম বড় একটা ক্লু। এই মেসেজটা আফরিনের মানসিক অবস্থা আর তার জীবনের শেষ কয়েকটা ঘন্টা নিয়ে এমন কিছু প্রশ্ন তৈরি করে যা তদন্তকারী সাজুকে আসলেই ভাবিয়ে তোলে। আর এই দুটো প্রশ্নকে কেন্দ্র করেই কিন্তু সাজুর পুরো ইনভেস্টিগেশনটা এগোতে থাকে। মানে কাদের সাথে ঝামেলা মেটানোর কথা হচ্ছিল, আর সেই সামনাসামনি আলোচনাটা কি এতটাই খতরনাক ছিল যে তার শেষটা হলো মৃত্যু দিয়ে। তো এই সূত্র ধরে সাজু কার কাছে পৌঁছালেন? প্রথম সন্দেহভাজন সিদ্দিক সরকারের কাছে। আর এই সিদ্দিক সরকার হলেন আফরিনের লুকিয়ে বিয়ে করা স্বামী সজলের বাবা। পুলিশি জেরার মুখে সিদ্দিক সরকার তো একেবারে চুপ। তিনি আফরিনকে দেখেননি, ঘটনার আশেপাশেও ছিলেন না, আর আফরিনের কোনো ঝামেলার কথাও তিনি জানেন না। এক কথায় সব অস্বীকার। কিন্তু একজন পোর খাওয়া তদন্তকারীর চোখ কিন্তু তার হাবভাবের মধ্যে একটা দ্বিধা ঠিকই ধরে ফেলেছিল। কিন্তু গল্পে একটা টুইস্ট আসে যখন ভবনের দারোয়ান রফিক সামনে আসে, আর তার বলা গল্পটা সিদ্দিক সরকারের গল্পের সাথে এক বিন্দুও মিলছে না। রফিকের ভাষ্যমতে সিদ্দিক সরকার শুধু ঘটনাস্থলেই ছিলেন না, তাকে নাকি মুখ বন্ধ রাখার জন্য টাকাও অফার করেছিলেন। রফিকের এই অভিযোগের পরেও সিদ্দিক সরকার কিন্তু তার কথায় একদমই অটল। এখন ব্যাপারটা কি দাঁড়ালো? দুজনের একজন তো নির্ঘাত মিথ্যে বলছে। তদন্তে তৈরি হলো একটা মুখোমুখি দ্বন্দ্ব। আর ঠিক এই মুহূর্তে সাজু তার আসল প্রমাণটা সামনে আনেন, এমন একটা প্রমাণ যা সব মিথ্যের দেয়াল এক মুহূর্তে ভেঙে দিতে পারে। অডিও রেকর্ডিংটা প্লে করার পর সিদ্দিক সরকারের সব জারিজুরি শেষ। উনি তখন বাধ্য হয়ে স্বীকার করেন যে হ্যাঁ,
ছেলেকে বাঁচানোর জন্যই তিনি এইসব নাটক করছিলেন আর প্রমাণ নষ্ট করার চেষ্টা করছিলেন। তদন্তের প্রথম দেয়ালটা এভাবেই ভেঙে পড়ল। বাবার আসল চেহারাটা সামনে আসার পর এবার ফোকাসটা ঘুরে যায় মূল সন্দেহভাজন আফরিনের স্বামী সজলের দিকে। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে তাকে ফোনে পাওয়া যায়। ফোন ধরতেই সজল যা করল সেটা হলো ক্লাসিক ক্রিমিনাল ট্যাকটিক, পুরো দোষটা নিজের বাবার ওপর চাপিয়ে দেওয়া, মানে নিজেকে একদম ভিকটিম হিসেবে দেখানোর চেষ্টা আর কি। কিন্তু সাজু তো আর এত সহজে ভোলার পাত্র নন। সাজু আর দেরি না করে ফোনেই সজলকে তার থিওরিটা শোনায়, আর থিওরিটা ছিল একদম সোজা সাপটা, সজলই আফরিনকে খুন করেছে। কিন্তু তাজুল বারবার ফোন করায় লাশটা ঝুলিয়ে আত্মহত্যা বলে চালানোর সময় পায়নি, তাই সে আফরিনের ফোন থেকেই তাজুলকে মেসেজ করে ডেকে আনে যেন তাজুলই লাশটা প্রথম দেখে এবং ফেঁসে যায়। কি ভয়ঙ্কর প্ল্যান! কিন্তু অবাক করা ব্যাপার হলো সাজুর এত ডিটেইলড থিওরি শোনার পরেও সজলের মধ্যে কোনো ভাবান্তর নেই। সে একদম তাচ্ছিল্য করে ব্যাপারটাকে রাস্তার পাশের কথা বলে উড়িয়ে দিল। ভাবা যায় এই ঔদ্ধত্য কি তার আত্মবিশ্বাসের প্রমাণ, নাকি ধরা পড়ার ভয়ে ঢাকার একটা মরিয়া চেষ্টা? কিন্তু ওই তাচ্ছিল্য করতে গিয়েই সজল নিজের অজান্তেই এমন একটা কথা বলে ফেলে যেটা পুরো কেসটাকে একটা নতুন দিকে নিয়ে যায়। সজল বলে যে সে এখন মানিকগঞ্জে আছে, আর মানিকগঞ্জে কিন্তু আফরিনের লাশ দাফনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। কি অদ্ভুত একটা ব্যাপার, তাই না? খুনের প্রধান সন্দেহভাজন সেই কিনা ভিকটিমের শেষকৃত্যের জায়গাতেই হাজির। এটা কি শুধুই একটা কাকতালীয় ঘটনা, নাকি এর পেছনেও কোনো গভীর প্ল্যান আছে? তদন্তটা যখন মনে হচ্ছিল একটা গুছিয়ে আসছে, ঠিক তখনই এমন একটা ঘটনা ঘটল যা সবকিছুকে আবার এলোমেলো করে দিল। আর এই ঘটনাটা বুঝিয়ে দিল যে খুনি কতটা ভয়ঙ্কর হতে পারে। একমাত্র সাক্ষী দারোয়ান রফিককে যেভাবে খুন করা হলো সেটা শুনলে গায়ে কাঁটা দেয়। একদম ঠান্ডা মাথায় করা একটা নিখুঁত প্ল্যান। মোটর বাইকে করে দুজন লোক এলো, তাকে ডাকলো আর গেটের গ্রিলের ভেতর দিয়েই ধারালো রড ঢুকিয়ে দিয়ে মুহূর্তের মধ্যে উধাও। এই হত্যাকাণ্ডটা শুধু একজন সাক্ষীকে সরিয়ে দেওয়া ছিল না, এটা ছিল পুলিশের জন্য একটা খোলা চ্যালেঞ্জ। আর খুন করার আগে হামলাকারীরা যা বলে গেল সেটা আরও ভয়ঙ্কর। তাদের কথা থেকেই পরিষ্কার যে রফিক আসলে যা দেখেছিল তার অনেক কিছুই পুলিশকে বলেনি। সে এমন কিছু জানতো যা প্রকাশ পেলে খুনি হয়তো সাথে সাথেই ধরা পড়ে যেত। কেসের ক্লাইম্যাক্সটা হয় আফরিনের জানা যায়। ওই শোকের পরিবেশের মধ্যেই এমন একটা ঘটনা ঘটে যা ছিল একেবারে অপ্রত্যাশিত এবং রহস্যময়। জানাজা যখন চলছে তখন হঠাৎ করে একটা ছোট ছেলে আফরিনের মামার হাতে একটা ভাঁজ করা কাগজ ধরিয়ে দিয়ে ভিড়ের মধ্যে হারিয়ে যায়। সবার মনে তখন একটাই প্রশ্ন, কে পাঠালো এটা, আর কি লেখা আছে এর ভেতরে? চিরকুটের লেখাটা ছিল শকিং। এই মেয়েটা একটা বিশ্বাসঘাতক, তার মৃত্যুর কারণ ছিল বিশ্বাসঘাতকতা। ভাবুন একবার, এতদিন যেটাকে একটা পারিবারিক ঝামেলার ফল মনে করা হচ্ছিল সেটা এক মুহূর্তে হয়ে গেল বিশ্বাসঘাতকতার প্রতিশোধের গল্প। কিন্তু কার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল আফরিন? তো এখন পরিস্থিতিটা কি দাঁড়ালো চলুন একবার দেখে নিই। ১. মূল সন্দেহভাজন সজল, সম্ভবত ওই জানাজাতে সবার মাঝে ঘুরে বেড়াচ্ছে। ২. কেসের একমাত্র সাক্ষী রফিক খুন। ৩. রফিক এমন কিছু জানত যা সে পুলিশকে বলেনি। আর ৪. খুনের মোটিভ হিসেবে সামনে চলে এসেছে বিশ্বাসঘাতকতার মতো একটা নতুন অ্যাঙ্গেল। পুরো তদন্তটাই এখন একটা গোলকধাঁধায় আটকে গেছে। একদম শুরুতে সবকিছু কিন্তু বেশ পরিষ্কারই মনে হচ্ছিল। গোয়েন্দাদের হাতে এমন কিছু ক্লু আসে যা তাদের সরাসরি একজন সন্দেহভাজনের দিকেই আঙুল তুলছিল। ঘটনার প্রথম ৭২ ঘণ্টা ছিল বলা যায় বেশ নাটকীয়। দেখুন, প্রথম দিন আফরিনকে তার বাড়িতে খুন অবস্থায় পাওয়া গেল। ঠিক তার পরের দিনই তার বাড়ির মালিককে প্রধান সন্দেহভাজন হিসেবে ধরা হলো। আর তৃতীয় দিনে রফিক নামে এক সম্ভাব্য সহযোগীর ওপর এমন নৃশংস হামলা হলো যে দেখে মনে হচ্ছিল কেসটা তো একদম পানির মতো সোজা হয়ে গেল। আর দেখুন, ব্যাপারটা আরও জোরালো হলো যখন রফিকের ওপর হামলাকারীরা বারবার বাড়ির মালিকের নাম চিৎকার করে বলছিল। পুলিশের কাছে তো তখন আর কোনো সন্দেহই রইল না। কিন্তু তদন্তকারী অফিসের রাজুর মনে কোথাও যেন একটা খটকা লাগলো। তার মনে হচ্ছিল সবকিছু যেন একটু বেশি নিখুঁত, একটু বেশি সাজানো। এটা কি আসলেই প্রতিশোধ, নাকি
খুব সাবধানে মঞ্চস্থ করা একটা নাটক। আর ঠিক তখনই এলো গল্পের সবচেয়ে বড় টুইস্ট। হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে লড়তে হামলার শিকার হওয়া সেই রফিক মুখ খোলার সিদ্ধান্ত নিল, আর তার বলা গল্পটা পুরো কেসটাকে এক মুহূর্তে ওলটপালট করে দিল। তদন্তকারী রাজুর কাছে রফিক যা বলল তা ছিল অবিশ্বাস্য। সে বলল, স্যার, আমি আমার পাপের শাস্তি পাচ্ছি, আমি এটা টাকার জন্য করেছি, লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। ভাবুন একবার, সে শুধু ষড়যন্ত্রে জড়িত থাকার কথাই স্বীকার করল না, বরং এটাও বলল যে আফরিনকে সেই নিজের হাতে খুন করেছিল। এরপর সে ঠান্ডা মাথায় পুরো খুনের ঘটনাটা বর্ণনা করল, কিভাবে পাইপ চেক করার নাম করে কলিং বেল বাজিয়েছিল, আফরিন তাকে ভেতরে নিয়ে গিয়েছিল, আর ঘরে ঢুকেই সে আফরিনের মুখ চেপে ধরে তারই ওড়না দিয়ে শ্বাসরোধ করে খুন করে। সে এটাও স্বীকার করে যে এই কাজের জন্য তাকে একজন রহস্যময় ব্যক্তি ভাড়া করেছিল, যাকে সে নিজেও ভালো করে চিনত না। কিন্তু গল্পটা এখানেই শেষ না। রফিকের স্বীকারোক্তি থেকে জানা গেল এক অবিশ্বাস্য ষড়যন্ত্রের কথা। সে শুধু একজন খুনি ছিল না, সে নিজেও ছিল এক ভয়ঙ্কর প্রতারণার শিকার। তাকে যে লোকটা ভাড়া করেছিল সে রফিককে টাকার পাশাপাশি বিদেশে একটা নতুন জীবনের স্বপ্ন দেখিয়েছিল। বলা হয়েছিল খুনের পর ছোট্ট একটা নাটক করতে হবে, আর সেটা করলেই সে পুলিশের সন্দেহের তালিকা থেকে পুরোপুরি মুক্ত হয়ে দেশ ছেড়ে চলে যেতে পারবে। আর এখানেই ছিল আসল চালটা। রফিক ভাবছিল তার উপর একটা সাজানো হামলা হবে, সে সামান্য আহত হবে আর নিজেকে একজন ভিকটিম হিসাবে প্রমাণ করে সব সন্দেহ থেকে মুক্তি পাবে। কিন্তু মূল পরিকল্পনাকারীর উদ্দেশ্য ছিল অন্য। সে এই হামলাটাকে ব্যবহার করে রফিককে, অর্থাৎ যে একমাত্র তাকে চিনত, তাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে চেয়েছিল। মানে একদিকে রফিক ভাবছিল সে অভিনয় করছে, আর অন্যদিকে তাকে মারার জন্য সত্যিকারের ঘাতক পাঠানো হয়েছিল। রফিক নিজেই বলেছে, আমি ভেবেছিলাম ওরা আমাকে সামান্য আঘাত করবে, ভাবতেই পারিনি ওরা আমাকে আসলেই মেরে ফেলার চেষ্টা করবে। সে অনেক দেরিতে বুঝতে পেরেছিল যে এই পুরো নাটকটা সাজানো হয়েছিল তাকে, মানে এই মামলার একমাত্র প্রত্যক্ষদর্শীকে সরিয়ে ফেলার জন্য, যাতে বাড়ির মালিককে খুব সহজেই বলির পাঠা বানানো যায়। শেষ পর্যন্ত যা হওয়ার তাই হলো। ভোর হওয়ার আগেই রফিক মারা গেল। তার মৃত্যুর ফলে তদন্তকারীদের হাতে একটা স্বীকারোক্তি তো এলো, কিন্তু সেই স্বীকারোক্তির পেছনের মূল ষড়যন্ত্রকারী কে তা জানার সব রাস্তা বন্ধ হয়ে গেল। কেসটা যেন একটা ডেড এন্ডে এসে পৌঁছালো। তো যখন মনে হচ্ছিল এই মামলার আর কোনো কিনারা হবে না, ঠিক তখনই একটা ফোন কল, আফরিনের এক বান্ধবীর কাছে করা একটা ফোন কল, পুরো তদন্তের মোড় আবার ঘুরিয়ে দিল। তদন্তকারী রাজু যোগাযোগ করেন শারমিনের সাথে। শারমিন আফরিনের এমন এক বান্ধবী যার সাথে মৃত্যুর দিন আফরিনের দেখা করার কথা ছিল। আর শারমিন যা বলল তা ছিল চমকে দেওয়ার মতো। সে জানাতো আফরিন বিপদে আছে, আর এই বিপদের কারণ লুকিয়ে আছে 2 বছর আগে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর ঘটনার মধ্যে। শারমিন সরাসরি বলে, আফরিন আমাদের বান্ধবী সাথীর সাথে একটা অন্যায় করেছিল, আমি জানতাম এরকম কিছু একটা হতে পারে। এই একটা কথাই পুরো মামলার মোটিভটাই বদলে দিল। বোঝা গেল এই খুনের পেছনে টাকা পয়সা বা লোভ নয়, কারণটা ছিল একেবারেই ব্যক্তিগত প্রতিশোধ। এরপর শারমিন গল্পের পেছনের গল্পটা বলল। এই ঘটনার সাথে জড়িয়ে আছে 3 জন মানুষ। একজন হলো সাথী, তাদের এক সুন্দরী লাজুক বান্ধবী যে 2 বছর আগে আত্মহত্যা করে। আরেকজন শাকিল, এক ধনী ছেলে যে সাথীর জন্য পাগল ছিল। আর তৃতীয়জন আফরিন নিজে, যে কিনা ছিল সাথীর সবচেয়ে বিশ্বস্ত বান্ধবী, আর সেই একটা সারপ্রাইজ আয়োজনে সাহায্য করেছিল। শারমিনের এই কথাগুলোই যেন সব ডট কানেক্ট করে দিল। স্পষ্ট হয়ে গেল যে এই খুনের উদ্দেশ্য লোভ নয়, বরং বহু বছর ধরে পুষে রাখা প্রতিশোধ। ঘটনাটা ছিল 2 বছরের আগের। শাকিল সাথীর জন্মদিনে একটা বিশেষ সারপ্রাইজ প্ল্যান করে, কিন্তু সে জানত সাথী তার বাড়িতে একা আসবে না। তাই সে আফরিনকে বলে সাথীকে নিয়ে আসার জন্য। আর আফরিন সাথীর সবচেয়ে কাছের বন্ধু হওয়ার সুযোগ নিয়ে বিশ্বাসভঙ্গ করে তাকে সেই পার্টিতে যেতে রাজি করায়, এমন এক জায়গায় যেখানে সাথী একা কখনোই যেত না। সেই পার্টিতে ঠিক কী ঘটেছিল তা হয়তো পুরোপুরি জানা যায়নি, কিন্তু এরপরেই সাথী আত্মহত্যা করে। মানে ব্যাপারটা পরিষ্কার, আফরিন এমন এক মর্মান্তিক ঘটনার অংশ ছিল যা সাথীর জীবন কেড়ে নিয়েছিল। আর তখন থেকেই হয়তো কেউ একজন প্রতিশোধ নেওয়ার জন্য সঠিক সময়ের অপেক্ষা করছিল। তো সিনটা হচ্ছে শাহানাকে জেরা করছেন ওসি সাহেব আর ইনভেস্টিগেটর সাজু। শাহানা বলছেন তিনি তো অফিসের কাজে বাইরে ছিলেন, সবে ফিরেছেন। কিন্তু পুলিশের সন্দেহ একদম পাকা। তারা প্রায় নিশ্চিত যে এই পুরো ভয়াবহ কাণ্ডের মাস্টারমাইন্ড আর কেউ নন, তিনি।
পুলিশের অভিযোগটা বেশ পরিষ্কার। তাদের মতে শাহনাই আফরিন আর শাকিল এই দুজনের খুনের ছকটা কষেছেন মোটিভ তার বোনের মৃত্যুর প্রতিশোধ। কিন্তু কেন? এই কেনর উত্তর জানতে হলে আমাদের একটু টাইম ট্রাভেল করে 2 বছর পেছনে যেতে হবে। চলুন তাহলে ঠিক 2 বছর আগে কি ঘটেছিল সেটা একটু দেখে আসা যাক। গল্পের এই পর্বটা শাহানার বোন সাথীকে নিয়ে, আর তার সাথে ঘটে যাওয়া এক ভয়ানক বিশ্বাসঘাতকতা। ঘটনাটা ছিল একটা জন্মদিনের পার্টির। সেখানে শাকিল নামের একজন সাথীর খাবারে ড্রাগ মিশিয়ে দেয় আর তারপর অচেতন অবস্থায় তার ওপর নির্যাতন চালায়। শকিং ব্যাপার হলো সাথীর বান্ধবী আফরিনও সেই পার্টিতে ছিল। শাকিল এরপর সাথীকে ব্ল্যাকমেল করতে শুরু করে। এই সবটা সহ্য করতে না পেরে মাত্র 4 দিন পর সাথী আত্মহত্যা করে। তবে মারা যাওয়ার আগে সে একটা ডায়েরিতে সব লিখে রেখে গিয়েছিল। সাথীর মৃত্যুর পর ওই ডায়েরিটা খুঁজে পায় তার বোন শাহানা। আর ডায়েরির পাতাগুলো পড়ার পরেই শাহানার মনে জ্বলে ওঠে প্রতিশোধের আগুন, যে আগুনটা পরের 2 বছর ধরে সে পুষে রেখেছিল। শাহানার প্ল্যানটা ছিল একেবারে ছকে বাঁধা, ঠান্ডা মাথার। প্রথমে সে শাকিল আর আফরিনকে ঢাকায় খুঁজে বের করে। তারপর সোজা আফরিনের বিল্ডিংয়ে পাশের একটা ফ্ল্যাটে থাকা শুরু করে। প্ল্যান অনুযায়ী প্রথমে শাকিলকে একটা দুর্ঘটনার মতো সাজিয়ে খুন করা হয়। এরপর বিল্ডিংয়ের দারোয়ান কাঞ্চনকে ব্যবহার করে আফরিনকে খুন করানো হয়। তো এই ছিল পেছনের ঘটনা। এবার চলুন আবার বর্তমানে ফিরে যাই, মানে পুলিশি তদন্তে। দেখি ইনভেস্টিগেটর সাজু আর তার টিম কিভাবে এই কেসের জট খুললেন। পুলিশের হাতে বেশ কয়েকটা সূত্র ছিল, যেমন সাথীর সেই ডায়েরিটা, আফরিনের কাছে আসা কিছু বেনামি থ্রেটেনিং কল, আর বিল্ডিংয়ের দারোয়ান কাঞ্চনের জবানবন্দি। কিন্তু আসল ব্রেকথ্রুটা এলো এমন এক জায়গা থেকে যা কেউ ভাবতেও পারেনি, সোশ্যাল মিডিয়া থেকে। ইনভেস্টিগেটররা সাথীর পুরনো ফেসবুক প্রোফাইল চেক করছিলেন, আর সেখানেই তারা 2 বোনের অনেক ছবি পান। মজার ব্যাপার হলো প্রত্যেকটা ছবিতে একটা কমন অ্যাকাউন্ট ট্যাগ করা, নাম শাহানা আক্তার। সন্দেহটা নিশ্চিত করার জন্য পুলিশ ওই প্রোফাইল থেকে শাহানার একটা ছবি আফরিনের এক প্রতিবেশীকে পাঠায়, আর প্রতিবেশীও সাথে সাথে কনফার্ম করে যে হ্যাঁ, এই মহিলাই তো পাশের ফ্ল্যাটে থাকেন। ব্যাস, পুলিশ তাদের মূল সন্দেহভাজনকে পেয়ে গেল। যেই না সব প্রমাণ হাতে এলো, শাহানাকে সাথে সাথে অ্যারেস্ট করা হলো। জিরার সময় শাহানা সব খুলে বলে। তার ভাষ্যমতে বোনের বিচার পাওয়ার জন্য দেশের আইনের ওপর তার কোনো ভরসাই ছিল না। তার মতে আইনের আশ্রয় নিতে গেলে ব্যাপারটা একটা হাসির খোরাক হয়ে যেত, তাই সে নিজেই আইন হাতে তুলে নেয়, কারণ সে বিশ্বাস করত এটাই সাথীর জন্য আসল বিচার। তো শাহানাকে পুলিশি হেফাজতে নেওয়া হলো, কিন্তু সে তার অ্যাকমপ্লিসেস বা সাহায্যকারীর নাম কিছুতেই বলতে রাজি না। বারবার একই কথা, সে কাউকে চেনে না। মনে হচ্ছিল কেসটা এখানেই শেষ। কিন্তু ঠিক তখনই ইনভেস্টিগেটর সাজুল ফোনে একটা ব্যাপার ঘটে। তিনি দেখেন একটা আননোন নাম্বার থেকে পর 37টা মিসড কল, আর ঠিক তার পরেই ওই একই নাম্বার থেকে ঢোকে একটা মেসেজ। মেসেজটা পড়লে গায়ে কাটা দেয়। সেখানে পরিষ্কার হুমকি দেয়া, এ খেলা এখনো শেষ হয়নি, বরং সুদ সমেত ফেরত দেয়া হবে। আর মেসেজের শেষে সই হিসাবে লেখা শুধু 3টে অক্ষর, TTI। পুলিশের এই TTIকে খোঁজে বের করতে খুব বেশি সময় লাগেনি। তামান্না তাহসিন ইফরা একজন ভয়ঙ্কর কন্ট্রাক্ট কিলার, যে কিনা বহুবার পুলিশের চোখে ধুলো দিয়েছে। পরে শাহানাও স্বীকার করে তামান্নাই ছিল তার রুমমেট আর এই পুরো প্ল্যানের পার্টনার। তার মানে মাস্টারমাইন্ড ধরা পড়লেও তার খতরনাক সঙ্গী কিন্তু এখনও বাইরেই ঘুরে বেড়াচ্ছে। তাহলে দেখা যাচ্ছে একটা প্রতিশোধের গল্প যেখানে শেষ হচ্ছে, সেখান থেকেই হয়তো আরও একটা নতুন, আরও ভয়ঙ্কর গল্পের শুরু হচ্ছে। আর এই পুরো ঘটনাটা আমাদের সামনে একটা বড় প্রশ্ন রেখে যায়, কে এই তামান্না?